হিংসা বিবাদ খোপিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসা বিবাদ খোপিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। পরীক্ষা নিচ্ছিলে নতুবা ওই অনাথ শিশুটার জন্য তোমার কোলটা শূন্য রেখেছিলে।
যাই হোক, আজ আর আমাদের কোনো দুঃখ নেই। আমাদের কুকুরকে তো মানুষের মতো মানুষ করতে হবে। এটা আমি রেখেই রেখেছি। জানো খোকা, আমাদের এই খোকা বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে। কিন্তু আমাদের কুকুরের তো নামকরণ করতে হবে। এটা তো আমি অনেক আগেই ঠিক করেছি। গঙ্গার সাগরের বুক চিরে জন্ম নেয় সৈকত। তাই আমাদের খোকার নাম হবে সৈকত। তুমি খোকাকে ঘুম পাড়াও, আর আমি ততক্ষণে খোকার খাওয়ার জন্য দুধ নিয়ে আসি। আমি আসি। তাড়াতাড়ি ফিরে কিন্তু দেরি হলে খোকা কান্না শুরু করলে আমি তোকে একা সামাল দিতে পারবো না। খোকা, ওরে দুষ্টু, আমার দুষ্টুমিকে হাসা হচ্ছে না। ওরে সোনা, আমার মনের সোনা। আচ্ছা খোকা, বড় হয়ে তোর বাবার স্বপ্ন পূরণ করতে তুই ডাক্তার হবে তো বাবা? না, ও ডাক্তার নয়, ও হবে ডাকাত। আপনি কি বলছেন? আপনি একটু সাধক হয়ে আমার কোলে সন্তানকে তোর কোলের সন্তান? না, আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোর কোলের সন্তান ও তোর গর্ভের সন্তান নয়, ও একটা জারোর সন্তান। গলার জোর দেখিয়ে নকল মা সেজে আসল সত্যটাকে চেপে রাখা যায় না নারী। ছি নারী ছি, নিজের মাতৃসত্তা থাকা সত্ত্বেও শেষে কিনা একটা দত্তক নিয়ে তোর মাতৃত্বের স্বাদ মেটাতে চাইছিস। আমি তো বাংলার একজন আদর্শ গৃহবধূ। প্রত্যেক মেয়েরা বিয়ের পরে সন্তানের মুখে মানব শিলাচ্ছে রাখুন হয়ে ওঠে। আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু তাই বলে একটা বেজন্মাকে কোলে তুলে নিয়ে মাতৃত্বের অভাব মেটাতে চাইছিস। এখন আমার সন্তান, আমার পরিচয় হবে বড় পরিচয়, আমার ঠিকানা হবে আমার ঠিকানা। কিন্তু রক্ত তো কোনোদিন তা স্বীকার করবে না। কোনোদিন তো নারী গর্ভকাষ্টা চিৎকার করে বলবে না যে ওই তোর বুকের সৃষ্টি একটা উৎসব নক্ষত্র। আমি সাধক রামানন্দ ব্রহ্মচারী। আমি আমার দিব্য চক্ষু দিয়ে যা দেখতে পাচ্ছি তাতে আমি হলফ করে বলতে পারি তুই বন্ধন হোস। যথেষ্ট গর্ভ ধারণ করার ক্ষমতা তোর আছে, কিন্তু তোর স্বামী একটা পুরুষত্বহীন। না নয় হ্যাঁ, তাই যদি হয় তাহলে তোর শিথিরে স্পর্শ করে বল পারবে কি করে নারী? কারণ তোর গর্ভের সন্তান যে মানুষ হচ্ছে একটা অনাথ আশ্রমে। আপনি সত্য করে বলেন আপনি? জয় জয় তারা। মা তারা সাধুগামী, তাই বলছি নারী কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তাই আমার জীবন অভিধানের পাতা যদি আমি একটা একটা করে উল্টাই, তাহলে তোমার নারী জীবনের সত্তা, তোমার সম্ভ্রম কোন আবরণে থাকবে নারী? তুমি একটা ঠক, তুমি একটা ছলনাময় প্রতারক, তুমি কুমারী জননী। না নয় হ্যাঁ, আপনি কে সত্য করে বলেন আপনি? আমি তোর প্রতিহিংসা পরায়ণ, তোর মৃত্যুর বিভীষিকা। আমাকে চেতন থেকে অবচেতন করে আমার মনে মৃত্যুর আগুন জেলে দিয়ে সারাটা জীবন তুমি ভেবেছিলে তোমার স্বামীকে নিয়ে সুখে থাকবে, তাই না ডার্লিং? কেন ছিল না? যদি কোনো সত্তা না থাকে তাহলে কেন দেখিয়েছিলে ভালোবাসার স্বপ্ন? তাই তোমার বাবা জামাই করেছে তোমাকে সুখে রাখতে বলে, কিন্তু না, যে আগুনের দীর্ঘ কয়েকটা বছর আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে তুমি ছাড়খাড় করে দিয়েছো, সেই আগুনে তোমার জীবনটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। ঠিক যেমন করে আমার রক্তের সম্পর্ক আমার দিদির স্মৃতির সিঁদুরটাকে কেড়ে নিয়েছি, তেমনি করে তোমাকে আমি। ওঠো গঙ্গা, ওঠো গঙ্গা,
আজও আমি তোমায় ভালোবাসি। স্বপ্নের মধ্যে যখন তোমার মুখটা ভেসে ওঠে তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না। তাই তো আমার মনের জ্বালা আমার উপভোগ করি দেয় জ্বালা জোড়াতে আমি তোমার কাছে এসেছি। জানেন, আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে সারাটা জীবন হাসি আর আনন্দে কাটিয়ে দেব, কিন্তু কল হয়ে দাঁড়ালো আমার জামাই বাবু সমরেশ মজুমদার আর এই গঙ্গার বাবা। এরা দুজনা চক্রান্ত করে আমার জীবনের সমস্ত আশা ভালোবাসা স্বপ্নকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তার জীবনের সুখ শান্তি আশা ভালোবাসাকে এই রত্ন সমাজের যুবকাশকে বলি দিয়ে নিজেকে তৈরি করেছে ভয়ঙ্কর হায়ানা। আমার সঙ্গে যে বাঙালিতে আসবে একটা সঙ্গে একটা খাবারই করে দেবো। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে বল শয়তানি আমার ঔরজ্জাত সন্তান কোথায়? সে ছেলে নামে কলকাতার কোন নার্সিং হোম এই সম্মান থেকে তাদেরকে বাঁচিয়ে আমার প্রশ্নের উত্তর দিতে এটা নয়। তুই যদি ঠিকঠাক ভাবে মুখ না খুলিস তাহলে শান্ত খাবি। আমাকে যে নার্সিংহোমে নিয়ে গিয়ে ডেলিভারি করানো হয়েছিল সেই নার্সিংহোমের নাম কলকাতা মেডিকেল হেলথ সেন্টার। ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? কিন্তু বিশেষ করে তাকে চুপকে দেখে সৌভাগ্য হয়নি। আমি জানি না সে জীবিত না মৃত, আমি জানি না। আপাতত আমার প্রথম কাজ কমপ্লিট, এবার শুরু হবে আমার দ্বিতীয় খেলা। গঙ্গার জীবন খেয়াটা মাছ ধরে এসে ভয়ানক হয়ে গেল। ভাবতে অবাক লাগে যে গঙ্গাকে বুকে জড়িয়ে ধরে কত ভালোবাসা ভালো লাগা অনুভব করেছি। এই হাত দুটো গঙ্গার মুখে রেখে কত ভালো লাগা অনুভব করেছি। গঙ্গা যখন বাড়ি থেকে পালিয়ে এসে আমার বুকটায় মাথা রেখে চোখ দুঃখের কথা বলতে বলতে ক্লান্ত, তখন আমি কতবার এই হাত দুটো দিয়ে তার চোখে জল মুছিয়ে দিয়েছি। আজ প্রতিশোধের বদলা থেকে সেই প্রেমিক চোদ্দ যাত্রা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর কষায়। গঙ্গার আপনারটাকে সাড়া দেবে না দাদা? তা আমি বলতে পারবো না দাদা, কিন্তু আমি এসে এখানে গঙ্গার ওইভাবে পড়ে থাকতে দেখে অনেক চেষ্টা করলাম, কিন্তু গঙ্গার কোনো সাড়া না পেয়ে এই যে বাচ্চাটা ছিল কাঁদছিল, তাই কান্না থামাতে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছি দাদা। গঙ্গা এই ওঠো গঙ্গা, এই দেখো তোমার খোকার জন্য দুধ নিয়ে এসেছি। খিদে পেয়েছে, ওকে তুমি খাওয়াবে না? ওঠো গঙ্গা, কথা বলো। গঙ্গা আপনার ডাকে আর কোনোদিনই কথা বলবে না দাদা। জানেন দাদা, আমার মনে হয় কি জানেন দাদা, বাড়িতে ফাঁকা ঘরে গঙ্গাকে একা বের করে কাপালি ওকে ধর্ষণ করতে এসেছিল। গঙ্গা নিজেকে বাঁচাতে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছিল, তাই সেই কাপালি গঙ্গাকে মার্ডার করে পালিয়েছে দাদা। আমি গঙ্গার স্কুল লাইফের বন্ধু। কয়েক বছর হলো আমি ব্যবসার কাছে বাইরে গিয়েছিলাম।
কিন্তু সেখান থেকে ফিরে এসে শুনলাম যে গঙ্গার বিয়ে হয়ে গেছে। তাই তাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছিল, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম। গঙ্গা ওঠো গঙ্গা, তুমি আমাকে বলে দাও তোমার সন্তানকে নিয়ে আমি এখন কি করব? ওকে আমি কার কাছে রাখবো? আমি কি বলছিলাম জানেন দাদা, মা ছাড়া বাচ্চাকে বাঁচানো যায় না। তাই বাচ্চাটাকে যদি কোনো অনাথ আশ্রমে একবার যখন এই শিশু সন্তানকে আমি বুকে নিয়েছি তখন কিছুতেই আমি একে কোনো ছাড়া করবো না। জানেন ভাই, আমার গঙ্গার বড় সাধ ছিল আমাদের খোকাকে ডাক্তার তৈরি করবে, ডাক্তার। কিন্তু না, ডাক্তার নয়, এই গঙ্গার আত্মা আমার মধ্যে জাগ্রত হয়ে বলছে আমাদের খোকা বড় হয়ে ডাক্তার নয়, ওর মায়ের খুঁজে খুঁজে বার করতে আর তৈরি হবে মস্ত বড় পুলিশ অফিসার। তারপরে আজ না রাখতে এই ডাক্তারদের শিল্পীরা সব পার্টি ছিল, মজা করছে মজা। ডাক্তার বছর বছর ছিল, তাই তো ডাক্তারদের আমর কামর অভিনেতা অভিনেত্রী না সব পার্টি ছিল, রোমান্স করছে রোমান্স। আমি তাই তো দেখছি রে, সারা হিরো হিরোইনদের সব জোড়া পায়রার মতো জড়াজড়ি করে না মত পাচ্ছে বল। ওদের দেখে আমার মনে হয়নি পার্টি শুকিয়ে যাচ্ছে, তাই না রে? একদম খালি কথা বলছিস পাইনি, কিন্তু কোনো উপায় নেই। কি রে, ওদের মধ্যে একটু গল্প বুঝাবি নাকি? আরে হলে সারা ভালোই হতো, আচ্ছা, পকেটটাও সারা গড়ের বল আর বাজারটাও অনেক ভালো যাচ্ছে। আরে পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে আরে মেজা সেফটি করে সব জানি না, জানি জানি আসল কেমন করে হোক কিছু পয়সা রোজগার করতে হবে না কথা। এটা তো বড় আরে বস, এ তো দেখছি মেঘ না চাইতেই চল, আমার বাঁচালি হয়নি। আর দেরি না করে শুরু করবে ওই কোমরের দুলক দেখার জন্য কয়েকজন বাবু হাজিরে। নে শুরু কর। মুখটাই নষ্ট হয়ে গেল। কায়দা করে ময়দার মধ্যে একটু ফায়দা করে এই বিভিন্ন রকম কি বলছিস না? ও তেমন কিছু বলছে না, ও আপনার সঙ্গে তেমন কিছু বলছে না। ও শুধু বলছে ওই ফাতুমা বসে না নাচ গান কমিটি আমাদের সব পেটে রাখতে হবে পেটা। আমাদের পেটে রাখতে দিয়েছে করো, কিন্তু ওই পার্কের ভিতর দিকটা একবার ভালো করে তাকিয়ে দেখুন তো বাবু, আমাদের পোশাক, আমাদের নাচ গান এইসব ভদ্রলোকে দিচ্ছি বেশি তোমরা। শোনো, আমি বলছিলাম যে প্রকাশ্য দিবলোকে আর এরকম জনবহুল এলাকায় এরকম পোশাক পরে এরকম একটা নাচ গান। আরে সারা বাবু এরকম পোশাক না পরলে যে আপনাদের মতো ভদ্র বাবুদের রং লাগে না গো। তাই তো আপনাদের মতো ভদ্র বাবুদের চোখে রং লাগাতে তো এই
আর আপনি বলুন বলুন কি কষ্ট হচ্ছে বলুন। আর তাহলে খুব যদি শরীর খারাপ লাগে আমি একটু গাড়ি ডেকে আপনাকে হাসপাতালে নিয়ে যাবো। মানুষ ছিল না, আরে হাসপাতাল না গেলে আমি সুস্থ হবে কি করে? কিছু হয়নি আসলে আপনি হঠাৎ এসে ধমক দিয়ে আমাদের নাচটা বন্ধ করে দিলেন তো তার মাথাটা একটা হয়ে গেছিল। বাকিস বাকিস আপনি ধরে ফেলেছিলেন তাহলে যে কি হতো? কি হতো? আরে পড়ে গিয়ে মাথাটা ফেটে যেত। হ্যাঁ আমার মাথা ফেটে যেত? ওরে বাবা তার মানে অনেক রক্ত দেয় তো। ওরে বাবা আমি না রক্ত দেখতে পারি না, রক্ত দেখতে না আমি কোনো অজ্ঞান হয়ে যাই। ওই বাঁকা মাথাটা সেলাই করবার জন্য ডাক্তার বাবুকে দ্বিতীয়বার অজ্ঞান করতে হতো। যাক ঈশ্বর আপনার সহায় আছে, তাই আপনার কিছু হয়নি। না মানে এখন আমি আপনার কথা বলবো ভাবছিলাম, যদি কিছু মনে না করেন আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আরে কি বলছি বাবা, আমি কেন মনে করবো? আর আমার নাম হচ্ছে মনিকা। আচ্ছা আপনার বাবা না? আমি তো বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? বাবার নাম জানি না, জানি না বাবু, বাবার নাম ছাড়া জানি না। আর আগে থাকতাম অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? হ্যাঁ অনাথ আশ্রমে, তিনটে পরিচয়হীন অনাথিনী আমি। আমার বয়স যখন 18 হলো তখন আমাকে আশ্রমে থেকে ছুটি দিয়ে দিল। আর এখন থাকি আমি পিতাজি বলে ছোট একটা ঘরে। ও ঘর ফেরি রাখছি। আর কিছু জানতে চাইবেন না, আর কিছু জানতে চাইবেন না, আমি সারা কিছু বলতে পারবো না। চলো বাবু আমার দুই এক জায়গা নাচ কিনে আসর বসিয়ে আমাকে সারা পয়সা ইনকাম করতে হবে। না হলে সারা হাতের হাড়িতে না মাকুসার জাল পাবে গো বাবু, মাকুসার জাল। চলে বাবু আমি মেয়েটার হাজার কিছুই বুঝতে পারলাম, কি যে একটা গোপন করে রেখে চলে গেল। আচ্ছা আচ্ছা আমি একটা বড় ভুল করে দিলাম। আমি যখন জানতে পারলাম যে ওরা তো কষ্ট করে নাচ গান করে টাকা পয়সা উপার্জন করে তারপর ওরা ওদের এই সংসারটা চালায়, তখন আমার তো উচিত ছিল ওকে কিছু টাকা দিয়ে দেওয়ার। ঠিক আছে আমি ভুল করে ফেলেছি, পরের বার নয় আমি ওকে কিছু টাকা দিয়ে দেবো। আর আমার কিছু খুচরো টাকাও তো ছিল। এই যে আমার হাতে আমার পাশ তোমার হাতে গেল। আমি যে কত বড় ম্যাজিশিয়ান সেটা জানিয়ে আপনার পাঁচটা আপনাকে ফেরত দিতে এলাম। এই পাশটা তোমার কি গেল কি করে? আমি তো চেয়েছিলাম এই হস্তশিল্পটা শিখতে আমাদের রীতিমতো সময় লেগেছে স্যার। কি বলছি না, এটা হস্তশিল্প নয় তো কি, এই হাত দিয়ে যে কাজ করা হয় তাকে তো হস্তশিল্পই বলে। তবে ওটা বড় কথা নয়, আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান নই, আমি একজন পাক্কা পকেট মার। পকেট মার যখন তখন তুমি আমার টাকা ফেরত দিতে দেবেন না মানে আমরা পকেট মারি টাকার জন্য, বাসের জন্য নয়। তাছাড়া আপনার পাশে ছিল অল্প কিছু টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, তাই ম্যাডামের কথা মতো আপনার পাঁচটা আপনাকে ফেরত দিলাম। আচ্ছা বেরিয়ে যারা তোমরা এই কাজটা করো, এই কথা ঠিক, তবে একটা কথা স্বীকার করতে হবে, দেখো তোমাদের মধ্যে কিন্তু সততা আসতে না, কিছু টাকার কিছু গুরুত্বপূর্ণ কাগজের জন্য তুমি আমাকে এই মানিব্যাগটা ফেরত দিতে গেছো। তুমি যদি কিছু মনে না করো, মানে আমি তোমাকে কিছু টাকা না আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি ওই ম্যাডাম কিছু বলতে পারবো না। ম্যাডাম মানে সে ভদ্রমহিলার সঙ্গে আপনি এত সময় দাঁড়িয়ে কথা বলছিলেন, ম্যাডাম অনাথিনী হলো ভালো শিক্ষিতা ছাড়, কিন্তু কোনো পথ খুঁজে না পেয়ে এই অসামাজিক কাজ বেছে নিয়েছি। বলছো তুমি? আরো একটা কথা স্যার, ম্যাডাম নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে ওই সব ধনীদের কাছ থেকে চেয়ে না পেয়ে জোর করে আদায় করে নিয়ে 20 জন অনাথ শিশুর পরিচর্যা করে এবং তাদের সমস্ত ব্যয়ভার বহন করে। অসাধারণ অসাধারণ পরিকল্পনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ম্যাডামের মতো মানুষ যেন দেশের কোনায় কোনায় জন্ম। আচ্ছা তুমি একটা চিন্তা করো যে আমাদের দেশে কত ধনী মানুষ আছে, কত শিক্ষিত মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কতজন মানুষ তোমার ওই ম্যাডামের মতো ওই গরিব অনাথ শিশুদের নিয়ে ভাবে বলো? তাই তো ম্যাডামের কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে স্যার। ভালো লাগবে না? তিন রাতে মদ গিয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করবি, ভালো তো লাগবেই। আপনি কি বলছেন স্যার? বুঝতে পারলি না? থানায় কতদিন হাজিরা দিসনি, সে খেয়াল আছে তোর? কেন থাকবে না, আসলে বাজারটা কতই ভালো যাচ্ছে না তো তাই। তোদের বাজার কেমন যাচ্ছে সেটা জেনে তো আমার কোনো লাভ নেই। তাছাড়া তোরা তো জানিস আমার পকেট খালি হয়ে গেলে মাথাটা কেমন ঝিমঝিম করে, শরীরটা কেমন দুর্বল হয়ে যায়। তাই বলছি মনে তুই যদি করে কমে খেতে চাস তাহলে আগামীকাল সকালে আমার কোয়ার্টারে গিয়ে বকেয়া টাকাটা মিটিয়ে দিয়ে আসবি। নিজের বিপদ নিজেই দেখে নিয়ে আসবি। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন স্যার? আরে না 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 না, ভয় দেখাবো কেন, ভয় দেখাবো কেন?
শোন শোন শোন, তোদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের চলবে কি করে? তুই পয়সা কামাতে পারবি না আর আমাদের উপর ইনকামটা বন্ধ হয়ে যাবে। আমি বলছি বলে লালটু পল্টু পিন্টু, এরা তো তোদের মতো ধার বাকি রাখে না, এরা তো মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমাদের প্রণামীটা দিয়ে আসে। যত ঝামেলা না তোদেরকে নিয়ে আমি এতক্ষণ আপনাদের দাঁড়িয়ে আপনার সব পরিকল্পনা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, এই খাঁকি পোশাকটা পরে আপনি ভিক্ষা বিক্রি করছেন, আপনার লজ্জা করেন? তুমি কে হে যুবক? সন্দেশাকে পড়ার বাচ্চা। আর আমি একজন সাধারণ নাগরিক, যাদের ট্যাক্সের টাকায় আপনাদের মতো জালি অফিসার ও ভিখারিদের সরকার মাস গেলে মোটা মোটা টাকা ভিক্ষা দিয়ে থাকে। মুখের ভাষা সংযমের কথা বলো যুবক। জানো আমি তোমাকে কি করতে পারি? জানি 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 আপনার ক্ষমতার অপব্যবহার করে আর এই পোশাকটা জোরে আপনি হয়তো এই বুলেটের গতিপথে স্তব্ধ করতে পারবেন, কিন্তু সাগরের উচ্চের জন্য না, এই সৈকত ঘোষালের একটা চুল আপনি স্পর্শ করতে পারবেন না। সেটা সময় বুঝে যাবে যুবক। বাবা ঘুঘু দেখেছে, এখনো ঘুঘুর ভাত দেখো। আপনিও প্রতিবাদের মুখটা দেখেছেন, কিন্তু এখনো আসল ক্ষমতাটা আপনি দেখেননি। বলে যেন যুবক, আমার হাতের মুঠোর বন্দি। ইচ্ছে করলে তোমাকে গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে তোমার জীবনের বাট আমি বাঁচিয়ে দেবো। যদি ওই দাদার গায়ে খেলা কাঁটারা চলে লেগেছে না, তোমার সার্ভিস নির্ভর দিয়ে তোমার মুখটা আমি ঝাঁঝরা করে দেব। আমি খুব ভালো করেই জানি তোমার ওই সার্ভিস রিভলভার ব্যবহার করার আগে উপরওয়ালার পারমিশন লাগবে। এই বুলেটের ছাড়া কারো পারমিশন লাগবে না। বুলেট খানা হলো হাজত জেলখানার, সারা ভয় করে না। তোর ওকালতি বারোটা আমি বাঁচিয়ে দেবো। ঘাটটা আমি খপাত করে ধরবো, সোজা লকআপের মধ্যে ঢুকে দেবো। তার পরের দিন সোজা কোর্টে চালান, অন্তত 6 মাসের হাজত। নিজের খবরটা খুলে দেখাচ্ছেন মিস্টার হালদার বাবু। আমি দারোগা হরের হালদার, যার ভয়ে বাঘে বলতে এক ঘাটে জল খায়, তাকে দেখাচ্ছে আইনের ভয়। আমার পকেটে যে পেনের ক্লিপ মতো দেখছেন, এটা কিন্তু পেনের ক্লিপ নয়, এটা একটা গোপন ভিডিও ক্যামেরা। আপনার যাবতীয় কীর্তিকলাপ যা বলেছেন যা করেছেন এখানে কিন্তু সব পুঙ্খানুপুঙ্খ ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে। এই রেকর্ডিংটা আমি কোর্টে গিয়ে জমা দিয়ে আপনার এই ভিক্ষাবৃত্তিটাকে পুরোপুরি পাকাপাকি করে দিতে চাই। আমি এখানে নতুন আছি, মিস্টার সৈকত ঘোষাল। এবার মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বলছি জীবনে আমার আর কাজ করবো না স্যার। সরকারি পোশাক পরে ভিক্ষা করেন, লজ্জা করেন? দিদির সরকার আপনাদের মাইন্ড দেয় না? আরে আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হয়ে যাচ্ছে। যান থানায় যান, থানায় যান, থানায় যান। আমার প্রশ্নের উত্তরটা অন্তত দাও। না সুমন্ত, তোমার এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি শুধু একটা জিনিসই জানি, তেলে আর জলে যেমন মিশ খায় না, তেমনি ধনীর ছেলের সঙ্গে এই গরিবের মেয়ের প্রেমও বাস্তবে বেশি দিন থেকে না। কি বলছো তুমি চন্দ্রা? তোমার মুখ থেকে এই কথা শুনে যে আমার স্বপ্নের অতীত, আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আমি তোমাকে ভালোবাসি। তাই যদি হবে তাহলে তুমি আমার জায়গায় অন্য লোকের স্থান দাও কি করে? কি বলছো তুমি চন্দ্রা? তোমাকে কি অন্য কাউকে স্থান দিয়েছো মানে? মালিনীর সাথে তোমার কি সম্পর্ক সুমন্ত? ছোটবেলা থেকে বন্ধুর সম্পর্ক। শিশুবেলায় আমার বাবা মা মারা যাওয়ার জন্য ওই মালিনী আমার সন্তানকে ভালোবাসতেন। এমনকি প্রতিদিন মালিনীকে গিয়ে আমার স্কুলের জীবনে বাড়ি দিত। শুধু তাই না চন্দ্রা, ভাইগুলা দিয়ে সকালে আমাদের 2 ভাইকে ফোটা দিয়ে তারপর নিজের বাড়িতে গিয়ে নিজের ভাইকে ফোটা দিত। তাহলে এবার বুঝে নাও মালিনীর সাথে আসলে আমাদের সম্পর্কটা কিরকম। সুমন্ত, তোমার মনটা যে এত নিজ আমি আগে কখনোই জানতাম না। নিজ মনের মেয়ে আমি নই সুমন্ত, এ আমার মনের গোপন অভিমান। বিশ্বাস করো সুমন্ত, তুমি তোমার জীবনের সব গল্প আমাকে বলেছো, শুধু মালিনীর গল্পটা কোনোদিন আমাকে বলোনি। তাই
তাই আমি অজান্তে তোমাকে অনেক আঘাত দিয়ে ফেলেছি সুমধু। এই ছোট্ট কারণের জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারো না? ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে চন্দ্রা। আমি যে তোমাকে সত্যটা বুঝে পেরেছি এবং তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। তাহলে চলো। কোথায়? ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে দুটো একান্তে মনের কথা বলি। চলো চল। আচ্ছা শোনো তো, বলো তো, তোমাকে আমি এত আঘাত দিয়ে কথা বলি কেন? হয়তো আমাকে বোঝানো ভালোবাসি তাই। আমি তোমাকে এত ভালোবাসি কেন? ভালোবাসার মধ্যে কেউ নেই তাই। মামার বাড়ি যাই, মামা দুটো কলা দিল, উঠোনে বসে খাই। আপনি আমি হলাম এই পার্কের caretaker। মানে আপনাদের মতো প্রেমিকা, প্রেমিক পরিষেবা পাচ্ছি কিনা, আপনাদের প্রেমের মাঝে কোনো ঘাটতি করে এসে ঠক্কর মেরে আপনাদের প্রেমিক করে ডিস্টার্ব করছে কিনা, সেই সব দেখাশোনা আমার কাজ। অর্ডার করলে খাবার দাবার এনে দিতে পারি। কি বাবু, লাগবে নাকি? না না, এখন আমাকে কিছু লাগবে না। লাগলে বলো গুরু, আমরা আছি। তুমি আমার কে? ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। মানে পুরুষদের মদ, সিগারেট এইসব সাপ্লাই চালাতে রেখেছি, আর মেয়েদের পরিষেবা চলেছি আমি। লাগলে বলো দাদা, তবে একটা কথা না বলে পাচ্ছি না ম্যাডাম, আপনাদের দিনের খেলাটা বড্ড নিরস মানে কাট কাট লাগছে। একদম রাইট কথা বলেছিস, একদম রাইট কথা বলেছিস। কি বাবু, এবারে কি একটু রসিয়ে? আরে তুই মানে দেখছিস না, ওরা বলে নাচ গান কিছু জানে না, ওদের একটু জমিয়ে দে না। তুই বাবু একটু রসিয়ে দেখ না। সম্পর্কের কথা না আমি অনেকদিন আগে থেকেই জানি। শুনতে একটা কাজ করছি, আসলে ভালোবাসা কোনো পাপ নয়, আরে এটা পবিত্র ব্যাপার। তোর লজ্জা পার করে গেল, তুই যাও ওকে নিয়ে একটু পার্কের পিছন দিকে বস, আমি ততক্ষণে ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। আমার কি ওনার সাথে কিছু কথা আছে। এবার বুঝেছি, আমার ঠেং ফেলে যখন একটু নাচ দেখবেন বুঝি। না না, আমি আপনার নাচ গান দেখতে আসিনি ম্যাডাম, আমি এসেছি আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব আর আপনার সকলকে সেলুট জানাবো। ম্যাডাম বিদ্রুপাত যাচ্ছিলেন হাসি দিয়ে, আপনি কিন্তু আপনার জীবনের আসল সত্যটাকে গোপন করে রাখতে পারবেন না ম্যাডাম। যে পরিস্থিতির শিকার হয়ে আপনি নিজেকে গোপন পথে আটকে রাখতে চাইছেন, আমি কিন্তু সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসছি। ম্যাডাম আপনার চলার পথটা সঠিক পথ নয়। আমি আপনার জীবনের আসল সত্যটাকে সমাজের সমস্ত সমান মানুষের কাছে তুলে ধরবো ম্যাডাম। তাই আমি আপনাকে বলছি, ওই অন্ধকার জগৎ থেকে আপনাকে আলোর জগতে ফিরে আসার জন্য বলছি। সেই দায়িত্ব আমি আপনাকে সাহায্য করবো, সেই দায়িত্ব পাবো। কিন্তু আমি যে তোমার দিকে ঠিক করিনি। আরে সেই জন্যই তো, সেই জন্য সবার আগে আপনাকে দাঁড়াতে হবে এই নগ্ন সমাজের বিরুদ্ধে। দীপ্ত কণ্ঠে আপনাকে প্রতিবাদ করতে হবে যে আপনার জীবনে প্রাণ থাকতে যাতে এই নগ্ন সমাজের বুকে দ্বিতীয় আপনার সন্তান অনাথ হয়ে না জন্মায়। আপনি কি বলছেন? আপনার কথা আমি সেটা কিছু বুঝতে পারছি না। আমার কথা বোঝার মতো যথেষ্ট যোগ্যতা আপনার আছে ম্যাডাম, আমি জানি ম্যাডাম। ম্যাডাম বুঝুন তো আমার নয়, আমি আপনার কাছে সাহায্য চাইছি ম্যাডাম, বলুন আপনি আমাকে সাহায্য করবেন। কিন্তু কোনো কিন্তু নয় ম্যাডাম, কোনো কিন্তু নয় ম্যাডাম। আমি জানি
যে আপনি একজন মহান কর্মযোগের কাণ্ডারী এবং আপনার কষ্টার্জিত উপার্জনের পয়সায় প্রতিপালিত হয় 20 থেকে 25টা অনাথ শিশু। কে বলেছে? কে বলেছে বলতে এই কথাটা আপনাকে কে বলেছে? সারা নিজেরই ভালো করে থাকার মতো একটা থাকার জায়গা নেই। সে কিনা ভালো করে এত বড় একটা মহান দায়িত্ব আমি যে নিজে নিঃস্বরিক একজন বিপদগামী মহিলা স্যার। একটু করে বেরিয়ে আসছে আপনার ভেতরে থাকা গোপন মানে সত্যিটা বেরিয়ে আসছে। ম্যাডাম জহুরিকে কখনো জহর চেনাতে হয় না ম্যাডাম। কি বলছেন স্যার? আপনি শুধু আমার হাতে হাত মেলান ম্যাডাম। আমি আপনার সমস্ত দায়িত্ব ম্যাডাম নিজের কাঁধে তুলে নেবো ম্যাডাম। বলছেন স্যার আমার দায়িত্ব? হ্যাঁ, শুধু আপনার দায়িত্ব নয় ম্যাডাম, আপনার আশ্রমের পূর্ণ দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেবো ম্যাডাম। আপনাকে আমি কেন বোঝাতে পারছি না? আমি একজন অনাথিনী, পরিচয়হীনা, যার নামের শেষে পদবিটা পর্যন্ত হারিয়ে গেছে নরকের অন্তরে। সেই জন্যই তো আমি তোমাকে আমি আপনাকে বলে ফেলেছি। এটা আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। না না স্যার, আপনি তো কোনো ভুল করেননি স্যার, আপনি কোনো ভুল করেননি। আমার মতো একটা সামান্য রাস্তাকে একটু করে আপনার মনের করে স্থান দিয়েছি, এর চেয়ে বেশি তো কিছু আশা করতে পারি না স্যার, বেশি কিছু আশা করতে পারি না। তোমাকে একটা কথা না বলে পারছি না মনিকা, তোমার পড়া চলার পথ সঠিক পথ নয় না, সঠিক পথ নয়। তাই আমি বলছি যে তোমার চলার পথে তোমার শুরুটা পেয়ে তোমার হাতে আমি হাত মিলিয়ে আমি একটা কথা বলতে চাই। হাতে হাত মিলাও তাহলে বলি অন্তরে মাটি যেমন হবে ফসল তেমনি হবে। সবই জানি রে মা, চোখের সামনে দেখেছি। ছেলেকে মানুষ করার জন্য জমি বিক্রি করে সব বাবা মা জীবনের সবটুকু দিয়ে ছেলেকে মানুষ করে ভবিষ্যতে তার কাছ থেকে একটু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য। তারপর সেই ছেলে উচ্চশিক্ষিত হয়ে ওই বউয়ের মন জোগানোর জন্য ওই অসহায় বৃদ্ধ বাবা মাকে ছেলে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে। শেষ পেশে বাবা মাকে এমন ভুলে যায় যে বৃদ্ধাশ্রমে টাকা পাঠানোটাও বন্ধ করে দেয়। আর তারপর ওই অসহায় বৃদ্ধ বাবা মা জীবনের একমাত্র সম্বল হয় ওই বৃদ্ধাশ্রমের বাবুদের উচ্ছিষ্টতা। আমি জানি না, জানি না আজ যাই করো না কেন, তোর দাদা কখনো এতটা নির্দয় হতে পারে, কারণ তোর দাদা যে তোর বাবার মতো এক আদর্শ বাবার সন্তান। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে মা। তোমাদের যত আদর্শ যত কর্তব্য সব বুঝি দাদার জন্য, আমি বুঝি তোমাদের কেউ নই। পাগলি মা আমার, ওরে মা তোর জন্মটা যে আমার কাছে ইতিহাস। আর মানে
আজই বাড়ি ফিরছে। আচ্ছা মা, সত্যি করে বল তো, তোর কি আনন্দ হচ্ছে না? সত্যি বলছি মা, দাদার আসার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। আমি শুধু অপেক্ষা করছি কতক্ষণে দাদা বাড়ি ফিরে আসবে। কতদিন ওকে দেখিনি জানো মা, কতদিন একসঙ্গে খেতে বসে ওর সঙ্গে ঝগড়া করিনি। তাই আজকে দাদা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ঝগড়া করবি তাই তো? না দাদা না, আমি তোর সঙ্গে কখনো কোনোদিনও ঝগড়া করব না। কেন? হঠাৎ করে পরিবর্তন? আসলে জানিস চন্দ্রা, তুই যদি আমার সঙ্গে ঝগড়া না করিস তাহলে আমার একদম ভালোই লাগবে না। দাদা ও বুঝেছি বুঝেছি, আসলে তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাই এতদিন পর আমার সঙ্গে খুনছুটি করতে তোর লজ্জা করছে। শুধু তাই নয় রে দাদা, প্রতি বছরই ভাইফোঁটার দিনটা এলে আমার মনটা শুষ্ক মরুভূমির মতন হয়ে যায়। জানিস, আমি আমার এই অব্যক্ত যন্ত্রণার কথা কাউকে মুখ ফুটে বলতে পারি না। শুধু নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য ওই ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রণাম করে বলি, হে ঈশ্বর, এই বছর আমি আমার দাদাকে ভাইফোঁটা না দিতে পারি, আগামী প্রতিটা বছর যেন আমি আমার দাদাকে ভাইফোঁটা দিতে পারি। ঈশ্বর চন্দ্রা লক্ষ্মী বোন আমার, কাঁদিস না, চোখে জল মুছে পড়। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে ওই বিশেষ দিনটাতে আমি যেখানে যত দূরে থাকি না কেন, আমার এই মিষ্টি বোনটার হাতে ফোটা নেওয়ার জন্য আমি ঠিক তার কাছে এসেই হাজির হব। এই হচ্ছে আমার সব থেকে বড় দোষ, তখন থেকে শুধু তোর সঙ্গেই কথা বলে যাচ্ছি। মা বাবা, ভালো আছিস তো খোকা? আরে মা, আমাকে যে ভালো থাকতেই হবে। আমি ভালো না থাকলে তোমার মুখে হাসি ফোটাবে কে? আমি ভালো না থাকলে আমার এই মিষ্টি বোনটাকে সুপাত্র সম্প্রদান করবে কে? তাই আমাকে যে ভালো থাকতেই হবে। আর আমি তোমার কোনো দুঃখ কষ্ট রাখবো না মা। তোমার বুক ভরা স্বপ্নকে সার্থক করে তবেই আমি বাড়ি ফিরে এসেছি। তার মানে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ, তোমাদের এই অবর্তমানে তোমাদের অজান্তে ফ্যামিলি ইনভেস্টিগেশন, ডিআইডি ইনকোয়ারি, ফিজিক্যাল ফিটনেস টেস্ট সব হয়ে গেছে। এই দেখো আমার জয়েনিং লেটার। দেখো তুমি একটু পড়ে দেখো মা, পড়ে দেখো। আমাকে দিচ্ছিস? যার কলিগতে কলম ভেঙে যায় সে পড়বে তো ইংরেজি চিঠি? এই না বাবা, তার চেয়ে তুই বড় পড়ে শোনা কি তোর চাকরি আর পোস্টিং কোথায়? পোস্টিং হচ্ছে শিলিগুড়ি, জয়েনিং হচ্ছে রাসেল ছুটির পর। আর চাকরি কি হচ্ছে জানো? ফরেস্ট অফিসার। মা দেখেছো, ঈশ্বরের কাছে তোমার কারো প্রার্থনা বিফলে যায়নি মা, তাই জন্য তার আমার দাদা এত বড় অফিসার হয়ে ফিরে এসছে। তুই অনেক কষ্ট করে বাড়ি এসেছিস, এখন যা বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপরে সুস্থ মাথায় দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোর সঙ্গে আমার কিছু জরুরি আলোচনা জরুরি আমার সঙ্গে সুস্থ মাথায়। কি ব্যাপারে চন্দ্রা, কোথাও কি আবার কোনো কাণ্ড কারখানা বানিয়ে রেখেছিস নাকি? আশ্চর্য তো, তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? মা তোর সঙ্গে কি কথা বলবে সেটা আমি কি করে জানবো? এই হচ্ছে বাবা মাদের সব থেকে বড় মহৎ দোষ। সব ব্যাপারে শুধু সাসপেন্স আর সাসপেন্স। আর এই সাসপেন্স জিনিসটা আমার একদম ভালো লাগে না। শোনো মা, ওই খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছু লাগবে না। তাছাড়া আমি এমন কোনো রাষ্ট্র যোগ্য করে ফিরিনি যে আমাকে বিশ্রাম নিতে হবে। তাই যা বলার তুমি এখনই বলো। আরে মা, মনের মধ্যে জিজ্ঞাসা নিয়ে থাকতে আমার ভালো লাগে না। বলো মা, বলো তুমি কি বলবে আমাকে এক্ষুনি বলো। পারবে না, তোর মা এখনই তোকে কিছু বলতে পারবে না। তাই তো তুই আসিস শুনে আমি সব কাজ ফেলে এখানে ছুটে চলে এসেছি।
এসেছি অবশ্য অনেকক্ষণ আগে। এই কদিনের জার্নিতে একটু কষ্ট হয়ে গেছে তো, তাই পাশের ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আরে সে নয় হলো, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো মামা? অ্যাক্সিডেন্টে আমার পায়ের হাঁটু মালাটা একদম আগেতো হয়ে গেছে বাবা। তাই তো সময় সুযোগ পেলে আমি তোদের বাড়িতে চলে আসি একটু বিশ্রাম নেওয়ার জন্য। জানিস তো বাবা, তোরা ছাড়া আমার আর কেউ নেই। তাছাড়া তোর মাটাও একা, বড্ড চিন্তা হয় রে তোর মাটার জন্যে। মামা শোন, আমি পাশের ঘর থেকে সব শুনেছি। অবশ্য তোর মা আমার অনেকদিন আগেই বলেছে তোর বাবার এক সময়ের অভিন্ন হৃদয়ের বন্ধু ওই ভবেশ গুপ্তের মেয়ের সঙ্গে নাকি তোর বাদ দত্তা করা আছে। এ তুমি কি বলছো মামা? এমন একজন মেয়ের বাবা হঠাৎ মারা গেল, ঠিক তার 1 বছর পর তার বাবার বাৎসরিক কাজের দিন তার মাটাও মারা গেল। শিউলিমার বয়স তখন 9 কি 10 হবে। ঠিক সেই সময় শিউলির মা তোর মায়ের হাত তুলে ধরে বলেছিল, দিদি পৃথিবীটা ক্রমশ আমার কাছে ছোট হয়ে আসছে, আমার সময় খুব সংকীর্ণ, আমার একরতি মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, তুমি ওকে মানুষের মতো মানুষ করো, আর তোমার শ্যামল বড় হলে তোমার শ্যামলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে ওর ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে তুমি রক্ষা করো দিদি। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারবো না। কেন রে দাদা? একটা অসহায় মেয়েকে বিয়ে করলে তোর বুঝি সম্মানে লাগবে? পিতৃ হারানোর যন্ত্রণা কি তাদের বুঝিস না দাদা? দেখ আমি সত্যি কথা বলছি। আচ্ছা দাদা, যে তুই কিনা কোনোদিন মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারতিস না, সেই তুই সামান্য একটা চাকরি পেয়ে ধরাকে সরাগার করছিস। আমাকে তুই ভুল বুঝিস না, আমার কথা তুই একবার বোঝবার চেষ্টা কর। আমি বুঝি না, আমি বুঝি, কিন্তু তুই আমার কথাটা বিশ্বাস কর। শিউলিদি সত্যি রূপের লক্ষ্মী গুণে সরস্বতী, তুই ওকে দেখে চোখ ফেরাতে পারবি না দাদা, বিশ্বাস কর। আমি তোর সব কথা মানছি, কিন্তু এতগুলো বছরে ওই মা তো আমাকে একটা বারের জন্য বলেনি যে শিউলি নামে একটা মেয়ের সঙ্গে আমার বাধ্যতা করা আছে, তাহলে হয়তো মায়ের কথা রাখতে আমি সম্মতি দিতাম। কিন্তু কি দাদা? আমি যে আমার বন্ধু রতনের বোন বিদিশাকে ভালোবাসি রে চন্দ্রা। আমি তাকে কথা দিয়ে রেখেছি, আমি স্বাবলম্বী হলে আমি তাকে বিয়ে করব। বিদিশাও যে আমাকে খুব ভালোবাসে, আমি যে বিদিশাকে আমার জীবনে চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি। বিদিশাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচবো না। বিদিশা আমার দেহে ও মনে জুড়িয়ে আছে। বিদিশা আমার জীবনের সুখ শান্তি, বিদিশা আমার জীবনের হাসি আনন্দ, বিদিশা আমার জীবন কবিতার ছন্দ, আমার জীবন গানের সুরতাল। সেই বিদিশার সঙ্গে প্রতারণা করে বেঈমানির ছুরিতে তার হৃদয়টাকে আমি কত বিক্ষত করতে পারবো না মা, আমি কিছুতেই পারবো না, আমি পারবো না। মা হয়ে কোনো মেয়েকে আমি বঞ্চনার শিকার হতে দেব না। কিন্তু সব কিছুর অবসান ঘটে গেছে মাসিমা। তার মানে কথাটা বলতে আমার কণ্ঠটা চেপে ধরছে। গত রাত্রে আশ্রমের কাছ থেকে বাড়ি ফেরার পথে নির্জনী রাস্তায় করে যাচ্ছি, তাহলে মারা গেছে। প্রতিদিন পরে বাড়ি ফিরছি, দেখা করার জন্য আমি উত্তর সেরে ছুটে যাচ্ছি। হঠাৎ দেখি রাস্তার উপর প্রচুর লোক ভিড় করেছে, কি হয়েছে দেখার জন্য কি দেখলি রকম? ভাবের সাথে অসহায় মেয়েটা রাস্তার উপর বিবস্ত্র অবস্থায় চাপ হয়ে পড়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য সহ্য করা যায় না, সেই ভয়ঙ্কর দৃশ্যের জায়গাটায় চারিদিকে রতন ভীষণ ভয় হয়। এতদিন আমি খবরের কাগজে দেখতাম, আজ আমি নিজের যে দৃশ্য দেখলাম, আমি ভাবতে পারছি না মানুষ একটা নির্দয় হয়। মা তো নেই। রতন মা, তুমি এখন দাঁড়িয়ে থাকবে মা? দেখো, ভবেশ কাকা আর কাকিমার আত্মা অন্তত জানুক যে বেঁচে থাকতে না হোক, অন্তত মৃত্যুর পর তুমি শিউলিদির পাশে দাঁড়িয়েছো, তাই চলো মা চলো। এত কিছু জানার পর, এত কিছু শোনার পরেও তুই কি চুপ করে দাঁড়িয়ে থাকবি ভাই? আমাকে একটিবার মেয়েটির কাছে নিয়ে চল। ও ভগবান, ভবেশের আত্মার বউখানের আত্মা যদি ঘুরতে ঘুরতে কোনোদিন আমাকে এসে জিজ্ঞাসা করে তাদের মেয়ে শিউলি কেমন
কি জবাব দেবো বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। চল 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 না না মাসিমা, না আপনি যাবেন না। কত কষ্ট হলেও আপনি ওখানে যাবেন না। ওখানে ওই ভয়ঙ্কর নারকীয় দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না। রতন একদম ঠিক কথা বলেছে দিদি, কারণ এমনিতে তোর হাই প্রেশার, আর ওইখানে যাওয়ার পর ওইসব দৃশ্য দেখার পর তোর যদি কিছু হয়ে যায় তাহলে সোনার সংসারটাকে কে দেখবে দিদি? তাই বলছি মা চন্দ্রা, যা যা তোর মাকে নিয়ে ভিতরে যা, ভিতরে যা। চন্দ্রা, ভিতরে নিয়ে গিয়ে তোর মায়ের চোখে মুখে একটু জল ছিটিয়ে দিস, নইলে ও যে অসুস্থ হয়ে পড়বে। শিউলিকে দিদি নিজের মেয়ের মতো ভালোবাসতো কি না? মামা, এখন তাহলে আমার কি করা উচিত? তুই আর কি করবি? এটা তো নর্মাল কোনো ঘটনা নয়, ধর্ষণ করে মারার প্রচুর পুলিশি ঝামেলা হবে। তাই বলছি ওর যখন কেউ নেই তখন ডেড বডি নিয়ে তোর মাথা না ঘামানোই ভালো। অবশ্যই তোকে বারণ করতাম না। ওই যে আর্চিকার ঘটনার পর থেকে না পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, ধর্ষণ করে মারার চুল চেরা তদন্ত হবে। তাই বলছি ওইসব বাইরে ঝামেলা তোর বাড়িতে না নিয়ে আসাই ভালো। বাহ মা বাহ, ওই অসহায় মেয়েটা কেউ নেই বলে থানা পুলিশের ভাই আজ চেয়ে দূরে সরে থাকো। আমি কিন্তু দূরে সরে থাকবো না মামা। এই সমল, আমারও বাড়িতে একটা বিবাহযোগ্য বোন আছে। এই সমাজের যোগ্য নাগরিক হয়ে এই সমাজ কর্ণের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আগামী দিনে এই সমাজ নামক চিড়িয়াখানার হিংস্র প্রতিষ্ঠ প্রতিটি বাড়ির মা বোনদের জল্প নিয়ে যেতে হবে বাস্তবিক সরকার থেকে। এই অন্যায়ের প্রতিবাদে আর কেউ এগিয়ে না এলে আমি একাই রইবো। ও শাসন যাতে ব্যাপারটাকে কেউ আর কাজ করে শিউরির টেরিটরি পোস্টম্যানের ব্যবস্থা করবো। প্রয়োজন হলে প্রশাসনের কাছে গিয়ে উচ্চ মন্ত্রী অফিসারকে দিয়ে তদন্ত করার দাবি জানাবো। এই যদি কাজ হয়তো ভালো, তা না হলে এলাকায় সমস্ত মা বোনদেরকে একত্রিত করে গড়ে তুলবে এক অরাজনৈতিক আন্দোলন। যে আন্দোলনের মূল দাবি হবে প্রকৃত দোষীদেরকে খুঁজে পান করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তি হয়ে গেল ফাঁসি। আমার মা আর শিউলির মায়ের কথার মর্যাদা তো রাখতে পারলাম না, তাই মৃত্যুর পর অন্তত শিউলির ডেড বডির কাছে গিয়ে একটা বার আমি শেষবারের মতো ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, যতবার বিঘ্ন আসুক না কেন শিউলির ডেড বডির কাছে আমি যাবই, আমি যাবো না বোন, তারা আমি আসি না। যাচ্ছিস যা, তবে বুঝে শুনে কাজ করবি কেমন? আমি চৈতন্য চৈতন্য চক্রবর্তী, আমার চলার পথে যে বাজার বাধার সৃষ্টি করবে তাদের জীবনে আমি আনবো ভয়ঙ্কর হাহাকার। তাই তো মাঝে মাঝে ভালো মানুষের মুখোশ করে সূর্যে ঢুকে পড়ি ওই দিদির সংসারে। কারণ ওই দিদি জামাই বাবুর জন্য আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে আমার ভালোবাসা। ওই কালপির জামাই বাবার গঙ্গার বাবা চক্রান্ত করে আমার জীবন থেকে গঙ্গাকে কেড়ে নিয়ে আমাকে তৈরি করেছে হিংস্র শয়তান। তাই তো আমি প্রথম খাবার বসিয়েছি আমার রক্তের সম্পর্ক দিদির সিটির রক্তা করে নিয়ে। দ্বিতীয় খাবারটা বসিয়েছি আমার দিদির স্বপ্নের হবু বৌমা ওই ভবেশ গুপ্তর যুবতী মেয়ে শেরালির বুকে। কারণ শিউলির বাবা চেয়েছিল আমার চলার প্রতিটা পথে কাটা বিছিয়ে দিয়ে তার মেয়ে শিউলিকে দিদির সংসারে ভিড়িয়ে দিতে। এই চৈতন্য চাকলাদার এত সহজে কারোর সঙ্গে আপোষ মীমাংসা করে না।
কিন্তু ওদিকে গঙ্গার বাবা গঙ্গাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে ওই সাগর মাস্টার সমাধান করে আমাকে তৈরি করেছে জানে। শিউলি চেয়েছিল দিদির সংসারে ঢুকে ছড়ি ঘোরাতে কেমন দিদি 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 রে তোর ভয় চৈতন্য চক্রতা তোদের সাধারণ সংসারটাকে চালিয়ে ছাই করে আমি চৈতন্য চাকলাদা আমার চালের সারা করি আমি কিস্তি না জীবনে নামে আনবো গঙ্গা গঙ্গা তুমি যেখানেই থাকো ভালো থাকো। আজকে এই দিনে এইটুকু বলা ছাড়া আমার আর কিছুই বলার নেই। তুমি চেয়ে দেখো গঙ্গা, তুমি না থাকলেও তোমার সন্তানকে আমি এতটুকু মাতৃত্বের অভাব বুঝতে দিইনি। এখন সকাল রাতে স্বপ্নে পাখি রাতে উপর থেকে তুমি চেয়ে দেখো গঙ্গা, তোমার সন্তান আজ লেখাপড়ার শিখে উপযুক্ত চাকরি পেয়েছে। বাবা একে একে তুমি কার সাথে কথা বলছিলে বাবা? তোর মায়ের সঙ্গে। জানিস খোকা, আজকের দিনটা আমার জীবনে এক ভয়ঙ্কর ঐতিহাসিক দিন। বাবা বাবা সে কথাটা তোমার মুখে অনেকবার আগেই শুনেছি। বাবা বাবা আমি এমনই একজন হতভাগ্য যে আমার মায়ের মুখটা আমি ঠিক মতো মনে করতে পারি না। বাবা খোকা, বাবা 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 হ্যাপি মাদার্স ডেতে যখন আমার বন্ধু বান্ধবরা তার মায়ের জন্য সুন্দর সুন্দর উপহার কিনে নিয়ে যায় না বাবা, তখন আমার বুকের ভেতরটা ভীষণ কষ্ট হয় বাবা। মনে হয় আমার বিবেকটা বিদ্রোহ করে বলে ওঠে তুমি এমনই একজন হতভাগ্য যে মা তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সুন্দর এই পৃথিবীর মুখটা দেখালো, সেই মাকে তুমি একবার মা বলে ডাকতে পারলি না। তার জন্য তো তুই আমি কেউ দায়ী নই রে খোকা। সবই বিধাতার বিধিলিপি। তাহলে তুই দেখ না, তুই তোর মাকে হারালেও এই হতভাগ্য বাবাটাকে পেয়েছিস। কিন্তু সুমন্ত হতভাগাটা তো মা বাবা কাউকেই পেল না। আমি তখন স্কুল নিয়ে খুব ব্যস্ত, তাই তো তোদের দু ভাইকে দেখাশোনা করার জন্য আমি বছরের পর বছর মাস মাইনেতে তোদের বিন্দু মাসিকে রেখেছিলাম। বাবা বিন্দু মাইনেতে সংসার চালাবার জন্য তার মাস মাইনেটা নিয়েছে বাবা। কিন্তু একটা কথা স্বীকার করতে হবে বাবা,
বিন্দু মাসি কিন্তু আমাদের দুই ভাইকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি বাবা। সেই জন্য তো তার অসুস্থতার খবর পেয়ে ওষুধ কেনার কিছু টাকা আর ফল বই কিনে দিয়ে এলাম। কেন কেন জানো বিন্দু মাসি কি হয়েছে? বেশ কদিন ধরে জ্বরে ভুগছে, জ্বরটা ছাড়ছে না। ঠিক আছে, আমি আগামী গাড়ি দিয়ে বিন্দু মাসিকে আমি সমস্ত ওষুধপত্র কিনে দিয়ে আসবো। আর যদি প্রয়োজন হয় আমি সবকিছু কিনে দিয়ে আসবো। কিন্তু বাবা, কিন্তু বাবা, আমি যে কথা তোমাকে বলবো ভাবছি। কি কথা? বলছিলাম যে দেখো বাবা, দেখো এখন তোমার বয়স হয়েছে। আরে না তাছাড়া এখন শোনো না, টাকা পয়সা দিল না, কাজের মেয়ে ঠিক মতো পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়। আমি বলছিলাম যে সুমন্ত যদি রাজি থাকে তাহলে থামি কেন বল, থামি কেন বল। না মানে দেখ মানে তুই তো চন্দ্র বলে মেয়েটাকে টাকা নিয়ে তুই পার্কেটাকে ঘোরাঘুরি করছিস। একবার শোন না, তুই ওকে একবারে পাকাপাকি করে আমাদের বাড়িতে নিয়ে চলে। দাদা কি সব উল্টো পাল্টা কথা তো বন্ধ করো। নিজে বড় হয়ে ছোট ভাইকে বিয়ে করতে বলছে। শোন না, তুই বিয়ে করে একটা বৌদি নিয়ে না, তাহলে তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। আরে দূর পাগল, দূর পাগল, দূর। আরে আমার কি মনে হয় জানিস, পুলিশে যারা চাকরি করে না তাদের বিয়ে করা ঠিক না। তাছাড়া আমাদের কখন কোথায় কখন ট্রান্সফার করে দেয়, আর এই চোর গুন্ডা ডাকাত বদমাই ঘিরে নিয়ে আমাদের টাকা। আর এখনকার বাবা মায়েরও না ভীষণ বুদ্ধি ধরে, জানিস তো, ওই পুলিশে চাকরি করে এমন ছেলেদের সাথে তাদের বিয়ে দিয়ে না বিয়ে দিতে চায়। বলছিলাম যে তুই যখন পছন্দ করে রেখেছিস ও একজনকে বাবা। তার মানে তুই বলতে চাইছিস সুমন্ত নিজের পাত্রী নিজে পছন্দ করে। ভেরি গুড মাই সন। তোমার পছন্দের পাত্রীকে উপযুক্ত গৃহলক্ষ্মীর মর্যাদা দিয়ে আমি তার চলেই বেঁধে দেব এই সংসারের চাবি। এখন যাও, এখন যাও। তুমি অফিস থেকে ফিরেছ, তোমার জন্য টিফিন রেডি করে ঢাকা দেওয়া আছে। ফ্রেশ হয়ে টিফিন করে নাও। হ্যাঁ, যা দেখছি তুমি। এই শোনো, যত কাজ থাক আজ সন্ধ্যা 7টার মধ্যে তুমি বাড়ি ফিরে আসবে। তোমার সঙ্গে আমার অনেক কথা। যাও, মনে রাখবি তুমি। বুঝতে পারিনি যে সৈকত ঠিক সময়ে চাকে ঢিলটা মেরে দেবে। জানি বাবা, যদি সুমন্তকে কোনো রকমের রাজি করি আমি বিয়েটা দিতে পারি, আমার যে আনন্দ আর কেউ পাবে না। আবার আমার লক্ষ্মী ছাড়া সংসারটা নতুন করে সেজে উঠবে। হঠাৎ কালের ব্যাধিতে আমার জীবন থেকে হারিয়ে গেল আমার ভাই আর ভাতৃবধূ। ঠিক তার 2 বছর আগে কালের বজ্রপাতে আমার জীবন থেকে হারিয়ে গেল তোর মা। দুটো বিয়োগ ব্যথা নিয়ে আমি যখন দিশেহারা, তখন ঈশ্বর আমাকে দিয়েছিলেন প্রচন্ড শক্তি আর অসীম মনোবল। অসীম সাহস শক্তি আর মনোবল নিয়ে তো আমি সর্বত্র বিচারণ করে বেড়াই। তাই কোনো প্রশাসনের কর্তাটাকে তাই বাড়িতে অ্যাটেন্ড করতে আমার কোনো ভয় লাগে না। বিকজ দেখছি আমার হারানো অতীত, দেখছি আমার জীবন বৃক্ষ থেকে বিধ্বস্ত হয়ে যাওয়া একটা তাজা গোলাপ, দেখছি আমার শুকিয়ে যাওয়া মরুদ্যানে হঠাৎ করে কাল বৈশাখী কাজল কলমে খুঁজে পেয়েছি আমার হৃদয় অ্যালবামে বন্দি করে রাখা আমার মানুষ প্রতিমাকে। সত্যি করে বলো তো মা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার সেই একই প্রশ্ন, সত্য সে বিকাশ, কি বিচিত্র দেশ। কেন যে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন যে প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারি না? আমি জানি না স্যার, আমি জানি না। আমি জানি না কি আমার বাবা, কি আমার মা, কি আমার বংশ পরিচয় আমি জানি না স্যার। আমি জানি না, আমি শুধু একটা কথা জানি, এই রমনা
সমাজের ব্যবসায়ী ভেসে আসা আমি একটা অবাঞ্ছিত নারী। এই ভদ্র সমাজের কামনা দৃষ্টি দিয়ে তাকায় একজন অসহায় যুবতীর বুকে লালসা থামা বসে। আমি কিন্তু তাদের মধ্যে পড়ি না। তুমি আমার কন্যা সম, তাই আজ আমি তোমাকে কিছুই বলবো না। বলবো সেদিন যেদিন তোমাকে নিয়ে আমার স্বপ্ন পূরণ হবে, সেই দিন। স্বপ্ন পূরণের স্বপ্ন দেখে। হঠাৎ আপনার বাড়িতে আমাকে আর্থিক করার কারণটা কি? কারণটা কি জরুরি তাই? আরে মশাই, তাহলে সবাই নষ্ট করে বলে দিল আপনার জন্য আমি কি করতে পারি? না মানে আমি মানে বাদ দিয়ে হঠাৎ কাজের কথা বলে গেল আমাকে সারা ধান না মানে আজকে তোমার জীবন অন্য হতে চান না। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তোমার একটা বায়োডাটা এবং তোমার যাবতীয় সার্টিফিকেট তো আছে, সেটা তুমি আমাকে জমা দেবে। না না প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা তোমারও না, প্রয়োজনটা এই নতুন সমাজের একটা ভালো কাজের জন্য। কি বলছেন আপনি কি বলছেন? আপনার কথা একজন ব্যক্তির মানুষের কথা। আমি আমার হৃৎপিণ্ডটা উঠতে দিতে পারি স্যার, আমার মাথাটা কেটে আপনার পায়ে আমি অঞ্জলি দিতে পারি, আর সামান্য করে কাগজ আপনার হাতে তুলে দিতে পারবো না স্যার। মানুষের জন্য এই সমাজে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারি না স্যার। আমি নারী হয়ে আমার নারীর সত্তাকে আমি কারোর কাছে তুলে দিতে পারি না। কারণ কে জানেন স্যার? কারণ একটাই, আমার জন্ম পরিচয়টা কালো দিকে ঢাকা। বিশেষ করে স্যার আমার মন আছে, আমার প্রাণ ভালোবাসা আছে, অথচ এখন কিছু থাকতেও আমার সেই শ্রদ্ধা পুষ্পাঞ্জলি আমি কোনো দেবতার পায়ে অর্পণ করতে পারি না স্যার। কেন পারবে না? তোমার সাথে যে অধম দেবতা দাঁড়িয়ে আছে, পারবে না? পারবে না মনিকা? তোমার মনের কোণে তাকে একটু স্থান দিতে তুমি পারবে না? দিবাস্বপ্ন স্যার, ওটা আমার কাছে দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। কারণ আমার মতো একজন সমাজের অন্ধকূপে পড়ে থাকা মেয়েদের নিয়ে সাময়িক ফুর্তি করা যায় স্যার, কিন্তু একজন সেজনকে স্থির মর্যাদা দেওয়া যায় না স্যার। সব লাল বাদরে তো চুরি হতে পারে না, সাপের মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি মানুষ হয়ে জন্মে মানুষের প্রয়োজনে কিছু দায়িত্ব কর্তব্য এসে যায়, আর সেগুলোকে পালন করে আসতে একটু তো লেট হতেই পারে। তোমার কাছে আমার চেয়ে বেশি মূল্য অন্যের দায়িত্ব, তোমার কাছে আমার ভালোবাসা কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, তাহলে আমিও আজকের প্রোগ্রাম ক্যান্সেল। ভুল বুঝো না বিদিশা, ভুল বুঝো না বিদিশা, তুমি শিক্ষিতা, বুদ্ধিমতী,
আমার মনের অবস্থার কথাটা না জেনে না বুঝে তুমি আমার কাছ থেকে অভিমান করে দূরে সরে যাচ্ছ। আমার মনের অবস্থার কথাটা তুমি একবার বলবার চেষ্টা করবে না? আমার কোনো প্রয়োজন নেই। বিদিশা, তুমি তোমার কাছে আজ আমার মূল্য এক টুকরো ছেঁড়া কাগজের না বিদিশা, না। আমার কাছে তোমার মূল্য আমার হৃদয় বাগিচায় প্রস্ফুটিত একটা তাজা গোলাপ। কিন্তু যে জন্য আমারও তো তোমার এই অভিমান, সেই কারণটা যদি তুমি একটিবার জানতে, তাহলে নারী হয়ে তুমি নিজেকে ঠিক রাখতে পারতে না। সেই রোমহর্ষিত ভয়ঙ্কর ঘটনা বাড়ি গিয়ে তুমি তোমার দাদার কাছ থেকে জেনে নিও বিদিশা। বিদিশা, আমি সব কিছু সহ্য করতে পারি, শুধু সহ্য করতে পারি না তোমার মুখ থেকে তীরের ফলার মতো বেরিয়ে আসা বাক্যাঘাত। আমি যে তোমায় ভালোবাসি বিদিশা, আমার জীবনের চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি। I love you বিদিশা, I love you। জানো জানো বিদিশা, জানো এতগুলো বছর তোমাকে ছাড়া থাকতে আমার যে কত কষ্ট হয়েছে তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। সবসময় মনে হতো তোমাকে যদি আমি আমার মায়ের কাছে রেখে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন আমি যখন ঘরে ফিরে আসতাম না, তখন আমার কোনো কিছুই ভালো লাগতো না, মুখটা ফাঁকা ফাঁকা লাগতো। সবসময় মনে পড়তো মায়ের কথা, মনে পড়তো বোনের কথা, মনে পড়তো তোমার কথা। পাশ বালিশটাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতো না। তখন আমি কি করতাম জানো? তখন আমি খোলা জানালায় গিয়ে দাঁড়াতাম, বাইরে তখন ঝিরি ঝিরি করে বাতাস বইতো, আর আমি আপন মনে গাইতাম, ঝিরি ঝিরি বাতাস কাঁদে মনে করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমার মনে করে, একই ব্যথা লাগে বড় একা লাগে করে। বন্ধ করো তোমার প্যান প্যানানি গান। এই জানো শ্যামল, কলেজে যখন আমি রাত্রে হোস্টেলে যেতাম তখন আমরা সব বন্ধুরা মিলে পার্টি করতাম। চোখে তখন হালকা গোলাপি রঙের নেশা আসতো। সিগারেট টানতে টানতে আমি কি গাইতাম জানো? আধুনিক সভ্যতার কি অপূর্ব নিদর্শন। লজ্জা করে না? নিজে অর্ধাহারে দিন যাপন করে বাবা রেখে যাওয়া 10 কাঠা চাল যোগ্য জমি বিক্রি করে তোকে লেখাপড়ার জন্য খরচ কাটিয়েছিলাম কি এইরকম একটা অমানুষ হওয়ার জন্য, মান সম্মান সব পিছিয়ে দেওয়ার জন্য। শোনো দাদা, অযথা শ্যামলের সঙ্গে তুমি আমাকে সিগারেট না করলে পারতে। কেন যে বলছি সেটা শ্যামলের কাছে জিজ্ঞাসা করলে উত্তরটা পেয়ে যাবি, কারণ শ্যামল যথেষ্ট বুদ্ধিমান। আমার এই সাধারণ কথার মানেটা তোর বোধের শক্তি না থাকলেও শ্যামলের নিশ্চয়ই আছে। দাদা কেন শুধু শুধু আমাকে বকা দিল? কারণ ফেলে আসা যে দিনগুলোর কথা তুমি হয়তো ভুলে গেছো বিদিশা, কিন্তু তোমার দাদা ভুলতে পারেনি। তাই মনে পড়ে বিদিশা, মনে পড়ে ওই দিদিটা থেকে ছেলেবেলায় তুমি আমি কত সাপলা শালুক করে খেলা করেছি। অর্ধানের বেলা শেষে বললাম পকেরা যখন শাড়ি বেঁধে বাসায় ফিরতো তখন তুমি আমি কত ধানের ঝরে পড়া ধানের শীষ খুঁড়িয়ে মনের আনন্দে খেলা করতে করতে বাড়ি ফিরেছি। ধানের ক্ষেত থেকে চষা মাটির সোনা গন্ধ গায়ে মেখে। না বিদিশা, না, আমার কথাগুলো অতীত দিনের হেয়ালি নয়, বরং অতীতের স্মৃতি রোমন্থন করা, হৃদয়ের পথে চিরচন্নিত কতগুলো হারিয়ে যাওয়া ছবি আমি আবার তোমার সামনে তুলে ধরলাম। কারণ কারণ তুমি আর সেই চষা মাটির সোনা গন্ধকে ভুলে সিগারেটের গন্ধকে আপন করে নিয়েছো, গ্রাম্য মধুর সঙ্গীতকে ভুলে আধুনিক পপ ডিস্কোকে আপন করে নিয়েছো। সেই সঙ্গে মা দিদিমানের পায়ের রং মুখে মুখে বাংলার মেয়েদের লক্ষ্মীর সাথে এই বারাঙ্গনার সাত থেকে বাইরে বেরোতে লজ্জা করে না? তুই কি ভুলে গেছিস এই বাংলার একজন আদর্শ নারী? শোনো দাদা, আমাকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিতা করেছো, 12 শাড়ি পরে ঘোমটা টেনে এই ঘরের কোলে বসে থাকার জন্য নয় নিশ্চয়? উচ্চ শিক্ষিতা করেছি, বাবা মায়ের স্বপ্নকে সার্থক করে নিজেকে শিক্ষিতা হয়ে একজন ভালো মহিলা হওয়ার জন্য, আগামী দিনে একজন ভালো
রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের বাংলার সাধারণ পরিবারের মেয়ে। তাই বলছি, বাংলার আদর্শ নিয়ে বাঁচতে হলে বিদেশি শিক্ষা হয়তো প্রয়োজন হয়, কিন্তু বিদেশি পোশাক নয়। আমার কিছু ভালো লাগছে না। সে কবে থেকে দুজনে মিলে আমার সিক্রেট করে যাচ্ছে, ভালো লাগছে না। আমার কথাগুলো ভালো না লাগলেও একদিন কিন্তু তোর ভালো লাগতেই হবে। কবে জানিস? যেদিন হবে কোনো সন্তানের মা, সেই দিন। আর কবি স্বাধীনতা বোধ শিল্পীর আমাদের দেশের প্রথম নাগরিক মাননীয় মহিলা রাষ্ট্রপতিকে দেখে, মাতৃপতি মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে, তার পোশাক দেখেও কি তোদের মতো মেয়েদের মনে এতটুকু চেতনার বিকাশ হয় না রে? হবে না মানে? এই দারুণ হরের হালদারের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করা এত সহজ হবে না। আচ্ছা ভাই, এটাই কি? এই যে ওই চোখে কি নেওয়া হয়েছে নাকি? মেল না ফিমেল চিনতে পারছেন না? বুঝেছি, আপনি মেল নন, লোকাল। আরে বাবা, আজকাল পোশাক দেখে মানুষের বড় মুশকিল। আমার কি দোষ বলুন? আজকাল ছেলেমেয়েরা যদি সবাই টাইট টাইট ফাটা প্যান্ট আর টাইট গেঞ্জি পরে থাকে, তাহলে আমার চোখের কি দোষ বলুন? আচ্ছা, এটাই কি রতন সামন্তের বাড়ি? আমি অধম রতন সামন্ত। অধম তো ওটাই। অধম না হলে একটা দরজাদা যুবতীকে দর্শন করে মার্ডার করার পরেও নিশ্চিন্তে বাড়িতে বসে থাকে। You are under arrest! আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার। Shut up! Shut up! দারোগা হরেন হালদার প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আমার দাদাই যে অপরাধী, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে স্যার? সে কৈফিয়ত আপনাকে দেব না ম্যাডাম, সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন। এই চল চল খেলায় চল। কোন কারণ বা উপযুক্ত প্রমাণ ছাড়া আপনার সমস্ত শক্তি প্রয়োগ করেও আপনি এখান থেকে এক পাও নিয়ে যেতে পারবেন না। পারলাম না রতন, পারলাম না। শত চেষ্টা করেও আমি তোমাকে আইনের হাত থেকে রক্ষা করতে পারলাম না বাবা। কত নেতা মন্ত্রীকে আমি ভোট করলাম, কিন্তু কোনোদিন কোনো কাজ হলো না বাবা রতন। আপনি কি বলছেন বাবু? আমি কি আর বলছি, বলছে তো আইন। তাছাড়া ওই দিন তোমার আচরণে কিছুটা ধোঁয়াশা দেখা চেয়েছিল বাবা রতন। কথাই বলো না, ওই চোরের মায়ের তো বড় গলায় হয়। ও ভগবান, আসল ব্যাপারটাই তুই জানিস না। আসল ব্যাপার মানে? আসলে তোর সঙ্গে যে ওই শিউলির বাধ্যতা করা আছে না, এটা রতন যখন জানতে পারলো, তখন মাথায় রক্ত উঠে গেল। আর তুই যাতে ব্রিটিশের হাত ছাড়া হয়ে না যাস, সেই জন্যে রতন বাবাজি ওই শিউলি মাকে গঙ্গাধারে ওই দিন ওই ডেড বডির পাশে পুলিশ এমন কিছু প্রমাণপত্র পেয়েছি, তা থেকে তুমি প্রমাণ করতে পারবে না যে তুমি নির্দোষ। এসব তুমি কি বলছো বাবা? হে ভগবান, যে শিউলির মরদের পাশে কেউ ছিল না, ছিলাম শুধু আমি। সেই ভগ্নিপতি শিউলিকে আমি এই কথা শোনার আগে এই পবিত্র জীবন থেকে আমার শেষ করে দেওয়া অনেক ভালো ছিল। না বাবা রতন, তুমি এখন বলবে কেন? তোমার মামাই চৈতন্য চাকলাদার যখন ঠিক সময় এসে পড়েছে, তখন তোমার আর কোনো চিন্তা নেই। আমি সব সামলে নেব, কেমন? কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাবা, এত বড় নারকীয় জঘন্য কষ্ট তুমি করতে পারলে বাবা? না, তা তুমি পারবে না। তোমার এই পাপি হাত দুটো আমার এই জিপটা টেনে ছেড়ার আগে আইনের হাতে তোমার হাতটা বাঁধা পড়ে যাবে। এই সারা রতন চল। আমার শরীর থেকে হাতটা নামিয়ে বাঁচাবে না। আমার মতো একটা সাধারণ মানুষকে থানায় নিয়ে গিয়ে কোন কেরামতি দেখানোর ইচ্ছে নেই, কোন রতি বা হ্যান্ডকাপ লাগবে না।
কি আপন খেয়ালে তাই আমার বিশ্বাস সত্য এখনো বেঁচে আছে। মিথ্যার বিচার সত্যের আদালতে একদিন হবে। সেদিন দেখবো টাকার বিনিময়ে মাথা বিক্রি করা এই আইন লক্ষণ কোন পদ্ধতিতে নিজেকে রক্ষা করে। কোনো কথা নয়, চল। আমি বলছি সত্যের জয় হবেই হবে। মামা মামা যেমন করে হোক রতনকে জামিনে বের করতে হবে। রতন আমার দীর্ঘদিনের বন্ধু, আমার দৃঢ় বিশ্বাস এমন নরকীয় কাজ রতন করতে পারে না। তুই বললে তোরা আইন শুনবে না। নিশ্চয়ই পুলিশ সেই দিন ওই ডেড বডির পাশে রতনের এমন কিছু প্রমাণপত্র পেয়েছে, তা না হলে এই গ্রামে এত লোক থাকতে রতনকে বা ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে গেল কেন? তাছাড়া রতন দোষী কি নির্দোষ সেটা তো প্রমাণ হবে আদালতে। থানায় তো চলবে শুধু সত্য প্রকাশের জন্য আসামিকে লাগাবে ফেলে পুলিশ কি মান দেয় না। অসহায় রতন বাবাজি ওই মানুষ সত্য করতে পারবে তো? হ্যালো, আমি চাপাদার বলছি। এইমাত্র খবর পেলাম না শিউলি খুনের আসামি পুলিশের গাড়ি থেকে ঝাঁপ মেরে ফেরার হতে চেয়েছিল। তারপর পেছন থেকে আসা ছুটন্ত একটা লরি বডিটা পুরো পেশাই করে দিয়েছে। খবরটা পাওয়া মাত্রই স্পটে গিয়ে সচক্ষে দেখে তবেই আপনাকে ফোন করছি। বডিটার এমনই অবস্থা চেনার কোনো উপায় নেই, যাকে বলে বেলচা দিয়ে কাটানো। আর বুলেট কি বলছিস তুই? তোর মেজে বাবু চাকরি সামলানো দায়। ওকে সাউন্ড এখন রাখছি। তুমি হঠাৎ পিছনে হয়ে পড়লে কেন? বাড়িতে মায়ের কোনো কিছু হয়েছে? তোর মায়ের কিছু হয়নি, হয়েছে রতনের। কি হয়েছে রতনের? রতন পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ফেরার হতে চেয়েছিল। তারপর পিছন থেকে একটা দ্রুত গতিতে ট্রাক এসে রতনকে পেশাই করে দিয়ে গেছে। আমি তো কোনদিন আলাদা চোখে দেখিনি। আবার নতুন করে ঘোষাল বাড়ির ফিরে আসবে। আমি যে ঘরে গৃহলোক এনেছি। আজকে রাতের অনুষ্ঠানটা মিটলে কাল সকালে আমি বৌমার হাতে তুলে দেব এই সংসারের সমস্ত দায়িত্ব। বাড়িতে সন্ধ্যায় সন্ধ্যা পদ্ধতি চলেনি, সকালে পড়েনি গোবরের ছটা। সব একেবারে তোমার সামনে চলে আসে। বাবা ওই চন্দ্রকে কিন্তু বাড়ির বউ বউ হয়ে থাকলে তো কিভাবে থাকবে? বাবা ও থাকবে এ বাড়িতে একদম নিজের বিয়ের মতো, মানে পূর্ণ স্বাধীনতা নিয়ে থাকবে। ঠিক বলেছিস রে কথা। আমার বড় স্বাদ ছিল মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনার, কিন্তু আমার বৌমাটা আমাকে বাবা বলে ডাকবে না, আমাকে ডাকবে জেঠুমণি। ওসব নিয়ে তুমি একদম ভেবো না। আমরা দু ভাই যখন আছি তোমার কোনো আক্ষেপ রাখবো না। বাবা জানো তো সম্মানী বউ হয়ে আমাদের বাড়িতেও এখন এসেছে। হ্যাঁ এখন পরিস্থিতি বলতে একটা গরম কাদায় বড়া এতে আমরা যে রূপ দেবো ঠিক সেরকমই থাকবে। তুমি একদম কাকি কথা বলবে। কাকি কথা
তুই এদিকটা ভালো করে দেখিস না, ভালো করে দেখতে আমাদের অফিসার এখনই এসে আমি কি করবো একা পাগল হয়ে গেছে। এদিকে আমি প্রথমে মনিকাকে বলেছিলাম, মনিকা আজ আমার ভাইয়ের বিয়ে, তুমি অন্তত আজকে দিন একটু তাড়াতাড়ি এসো। আমার কত কিছু অনুষ্ঠান আছে এখানে, এখানে গান বাজনা হবে, এখানে খাওয়া দাওয়া হবে, আর সেই আমার কথা ভুলেই এসে গেছি। হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি বলতো। আর কি কথা ছিল, তোমার তো আজকে দিনটা তাড়াতাড়ি আছে, অফিসে তুমি এত দেরি করে এলে, বাবা ভালো লাগছে। আরে কি করো কি বলছো না? আরে রিকোয়েস্ট তুমি পরে দেবে, আমি কি বলছি আমি গান বাজনা কি বলো কি রিকোয়েস্ট করো? আপনাকে আমার সঙ্গে রাখতে হবে। এ বাবা এই সব দোষ করে যারে ভাইয়ের বিয়ে না আমাকে গাইতে দিন প্লিজ। ভাইয়ের বিয়ে আমার জামাই গাইছে রে ভাইয়ের আমার বিয়ে রিকোয়েস্ট আছে গাইতে দিন প্লিজ। আমি চাই আপনি ভালো গান করতে পারেন, প্লিজ আমার সঙ্গে গাইতে দিন। আমি সরি আরে আমি তোমার জন্য মাইক করতে এটা তুমি গাইবে না আপনাকে গাইতে হবে। আরে বাবা আপনাকে গাইতে হবে, আমি শুনতে চাই, আমি কোনো কথা শুনছি না। আমি চাই আপনি ভালো গান করতে পারেন। আমি গাইলে তুমি গাইবে সর্বনাশ করে কিছু বলবে না তো ভাইয়ের বিয়ে আপনি কি গাইবে আচ্ছা স্যার বাজনা যেমন রেডি আছেন सजनी पे दिल आ गया, 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 ভাবছি বিয়ে তো হয়ে গেল, কাল থেকে আমাকে এই সংসারের হাল ধরতে হবে, কিন্তু হাতা করা খুলতে কাকে বলে আমি কিছু জানি না গো। অন্তত দাদা বলে যেটুকুকে দুবেলা দুপুরো রান্না করতে আমাকে খাওয়াতে হবে, তাই না? ও আমি তাহলে তোমার হিসাবের কাছে একদম বাদ। না কেন হবে? তুমি তো আমার সুইটার। আমাদের ভালোবাসা এতদিন বাদে সম্পূর্ণ হয়েছে, আমার বন্ধু মিশে যাবো, তাই তো আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো আইসক্রিমটি খাবো না, কিন্তু তোর শ্বশুর মশাই শুনবে না, জোর করলো, তাই বাধ্য হয়ে আমাকে আইসক্রিমটা খেতে হলো। জানিস তো বাবা, ঠান্ডা আমার একদম হাতেই সয় না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার
একদম লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তাছাড়া সাগর বাবু যে আয়োজন করেছে না, আমাদের কলেযাত্রা খাওয়ার পর সবাই একেবারে ধন্য ধন্য করছে। আর আমি সেই সুযোগে একটু না এই এলাকাকে ঘুরে দেখলাম। সবাই কি বলছে জানিস? এলাকার নাকি সেরা জামাই হয়েছে সুমন্ত। এটা কিন্তু আপনি বড্ড বেরিয়ে না 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 না, আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না, কিন্তু বড্ড চিন্তা হয়। চন্দ্রার মা মানে দিদিটার জন্য শ্যামলটাও কাল কাজে জয়েন করবে। কয়েকদিন পর আমারও বাইরে ব্যবসার কাজে যেতে হবে। আমার চন্দ্র আমারও বিয়ে হয়ে গেল, দিদিটা বড্ড একা হয়ে যাবে রে। ওই ভাবে না, আমি আছি, চন্দ্রে আছে, সব আমরা ম্যানেজ করে নেবো। তা তো হবে না বাবাজি, চন্দ্র এখন তোমার বাড়ির বউ, আর তোমার কোনো কথাই সংসারে খাটবেই না। কেন কেন খাটবে না? কি করে খাটবে বলো বাবা? সাগর বাবাজি তোমার তো আর বাবা নয় যেহেতু। যদি আমি জানি সাগর বাবুর সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি তুমি ভাগ পাবে, তবু তোমাদের পারিবারিক ব্যাপারে আমার নাক না গণালোই ভালো। কিন্তু আমার চন্দ্রামা তো আমি ছাড়া আর কেউ নেই। তাছাড়া দেখছো না, বিয়ের পর নিজের সন্তানই তাই আপন হয় না, আর তুমি তো ভাইয়ের ছেলে ভাই বোন। আমার বেটি আপনি ছিলেন না, ওই রকম মানুষ একটা মেয়ে না। সেই জন্যই তো সাগর বাবুর একটা কথাতেই আমার চন্দ্রামাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। কারণ সাগর বাবু হচ্ছে স্কুল শিক্ষক, মানুষ তৈরি করার কারিগর, কিন্তু ওনার হচ্ছে আমি প্রথম দিনে এবারে সকলকে ভালোভাবে চিনে নিয়েছি। দাদামণি একেবারে মাটির মানুষ। আমাকে প্রথম দিন কি বললো জানো? বললো বাবা আমার একটা কথাতেই তোমার সঙ্গে সুমন্তর বিয়েটা ঠিক করে ফেলেছে, তাই এ বাড়িতে যতদিন থাকবে আমার ভ্রাতৃবধূ হয়ে নয়, তুমি আমার ছোট বোন হয়ে থাকবে। সেই জন্যই তো তোকে নিয়ে আমার বড্ড ভয় হয়। তুই জানিস না মা, সৈকতের সঙ্গে সাগর বাবুর কোন রক্তের সম্পর্ক নেই। সৈকত হচ্ছে সাগর বাবুর কুড়িয়ে পাওয়া সন্তান।